ডিএর আরও একটা ফ্রন্টে ঠকানোর কাহিনী আজকে আপনাদের কাছে বলবো। আমি সরাসরি সরকারি অফিস থেকে আমি একজন ভদ্রলোকের ফোন পেয়েছিলাম, তার পরিচয় আপনাদের কাছে দিচ্ছি না, কিন্তু সেই ফোনটা আমার কাছে মনে হয়েছে অ্যালার্মিং। অর্থাৎ আরও একটা স্টাইলে তাহলে ডিএর বিষয়ে সরকারি কর্মচারী বা কন্ট্রাকচুয়াল কর্মীদের ঠকানো। আমি সে বিষয়ে আসবো, তার বক্তব্যটা সরাসরি আপনাদের শোনাবো। কিন্তু ডিএর আপডেট কি, লেটেস্ট কি কোনো আপডেট আছে? কোনো আইনি মামলা, কোনো আদালতে কেউ গেছেন বা এই মুহূর্তে দাঁড়িয়ে সোমবার আদালতে কোনো শুনানি আছে, তেমন কোনো ইনফরমেশন নেই। আমি আপনাদের কাছে একটা কথা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই সরকার, এই প্রতারক সরকার নবান্নের 14 তলায় যারা বসে আছেন, নানান কৌশল করে 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 ইলেকশনটা পার করে দেবেন। আর ইলেকশন পার করে গেলে এই প্রতারক মহিলা ডিএর একটি টাকাও আপনাদের দেবেন না, এটা আপনি গ্যারেন্টেড থাকুন। তার কারণ আবারও বলছি, যে কথাটা প্রতিদিনও বলি, এর আগেও বলেছি, 3 তারিখ মডিফিকেশান অ্যাপ্লিকেশন মার্চের, 9 তারিখ রিভিউ পিটিশন মার্চের সুপ্রিম কোর্টে, সেগুলো কোনোটা উইথড্রন হয়নি। 13 তারিখ ফিনান্স দপ্তরকে দিয়ে একটা নোটিফিকেশান যে আমরা সমস্ত কাগজপত্র রেডি করব। আচ্ছা, যারা 3 তারিখ 9 তারিখ মডিফিকেশান রিভিউ অ্যাপ্লিকেশন জমা দিলেন, 3 দিনের মধ্যে কিভাবে কোন কৌশলে ফিনান্স দফতরকে দিয়ে একটা নোটিফিকেশান বার করলেন, সেটা আবার প্রকাশ্যে এলো না। প্রকাশ্যে এলো কবে? 15 তারিখ ইলেকশন কমিশন ইলেকশন ঘোষণা করলো। তার 45 মিনিট আগে দেবী চৌধুরানী বলা উচিত না, দেবী একটা ঘোষণা করলেন যে আমরা উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স যে ডিএর ব্যাপারে আমরা মেনে নিচ্ছি। আর তারপর 16 তারিখ ফিনান্স দফতর যেটা 13 তারিখ নোটিফিকেশন করেছিল, সেটা প্রকাশ্যে এলো 16 তারিখ। মরিব কৌশল করি মরিতে হইবেই এই সরকারকে, কারণ এই সরকার এত সীমাহীন অপরাধ করছেন। প্রতারক সরকার, এই প্রতারক মহিলা প্রত্যেকটা মিনিটে মিনিটে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, অসংখ্য আন্ডারটেকিং, পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েতে, স্কুল শিক্ষক, অশিক্ষক, কলেজ অশিক্ষক কর্মীদের যেভাবে ঠকাচ্ছেন, সরকারকে, পাপকে বিদায় করাটা ভীষণ জরুরি। পারবেন না আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন না, কিন্তু এই মুহূর্তে চলুন আরও একটা ফ্রন্টে ডিএতে কীভাবে ঠকানো হলো, অর্থাৎ কন্ট্রাকচুয়াল কর্মীদের কীভাবে ঠকানো হলো। সরাসরি সরকারি অফিস থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন, আমি তাঁর সঙ্গে যা কথোপকথন একদম পুরোটা আনকাট আপনাদের তুলে দিলাম, শুনুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বলছি আমরা রাজ্য সরকারি কর্মচারীদের কন্ট্রাকচুয়াল স্টাফ। তো আমরা আমাদের অ্যাকচুয়ালি বেতনটা হচ্ছে ডেলি রেটে, ডেলি ওয়েজেস। এটা আমরা দেখলাম যে ইদানিং রাজ্য সরকারের যে 3টে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি দিয়ে সংক্রান্ত, যেটা সুপ্রিম কোর্ট রায় দিল, তো সেখানে আমাদের কন্ট্রাকচুয়াল স্টাফ যারা আছি, যারা ডেলি ওয়েজেসে বেতন পায় মাসের শেষে, মানে ডেলি রেটে পায়, তারা একমাত্র বেতনটা বাড়তে তাদের বাড়ে শুধুমাত্র এই ডিএ দিলে। ডিএ যখনই অ্যানাউন্স করে গভর্নমেন্ট, তখন তাদের একটা ডেলি রেটে টাকাটা বাড়ে। তো আমরা দেখলাম আমাদের মতন সব থেকে লোয়ার শ্রেণীর কর্মচারী যারা খুব কম বেতনে বিভিন্ন সরকারি দপ্তরে আছি আমরা, তো তাদেরকে পুরোপুরি অ্যাভয়েড করলো ব্যাপারটা। আমরা দেখলাম যে এটা ইচ্ছাকৃত কি এটা ওভারলুক করে গেল, কিছু একটা ব্যাপার আছে। এই কিছু ব্যাপার নেই, ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলি দাদা। আপনি কন্ট্রাকচুয়াল কর্মী, আপনাদেরও দেখুন, আমি হিসেব মতো বলি 2008 থেকে 2019 পর্যন্ত যারা কন্ট্রাকচুয়াল কর্মী তাদেরও এই বেনিফিটটা পাওয়া উচিত, যেটা আপনারা পেলেন না। পেলাম না, এবং সেদিকে তাকিয়ে কোনো সংবাদ মাধ্যম সেটা নিয়ে প্রশ্নও করলেন না, যে প্রশ্নটা আপনি আমাকে করছেন বা আমি প্রশ্নটা সর্বসম্মুখে মানুষের কাছে রাখবো। অর্থাৎ আমার প্রশ্ন এটাই যে যখন রাজ্য সরকার এই পে কমিশন চালুর আগে যে ডিএটা না দিয়ে পে কমিশনটা চালু করে দিল, তখন যদি সুপ্রিম কোর্ট যে বকেয়া ডিএটা দিতে বললো এখন, সেটা যদি গভর্নমেন্ট তখন অ্যানাউন্স করতো, নিশ্চয় তখন আমাদেরও ডেলি রেটে বাড়তো টাকাটা, ডেলি হিসাবে ওয়েজেসটাও বাড়তো, তাহলে আমরাও পেতাম এটা। আপনাকে একটা কথা বলি, আপনি দাদা একজন কন্ট্রাকচুয়াল কর্মী, আপনার যন্ত্রণার কথাটা মেনে নিয়েও বলছি। আপনি একটা জিনিস কেউ ভেবে দেখেছেন কোনোদিন কোনো সংবাদপত্রকে এই নিয়ে প্রশ্ন, বা সংবাদ মাধ্যম বা ইলেকট্রনিক মাধ্যমকে প্রশ্ন করতে দেখেছেন যে কতশো কোটি টাকা শুধু আইনি প্রসেসে আদালতে আইনজীবীদের পেছনে খরচা করলো যে সরকার এই টাকাটা দিয়ে আপনাদের কন্ট্রাকচুয়াল কর্মীদের ডেলি রেটে যেটা বাড়ার কথা সেটা দিতে পারতো, কিংবা যারা রিটায়ার্ড অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের বকেয়া ডিএটা শেষ কমপ্লিট করে দিতে পারতো। অথচ সেটা গেল সিংভি সিব্বালের মতো বড় বড় আইনজীবীদের পেছনে, কোটি কোটি টাকা গেল। একদম
এবং আপনাদের নিয়ে কেউ প্রশ্ন করার নেই। আমি আপনাকে ধন্যবাদ জানাবো, অন্তত আপনি অন্তত প্রশ্নটা উত্থাপন করলেন এবং এই প্রশ্নটা নিয়ে আমি আলোচনায় আসবো যে কন্ট্রাকচুয়াল কর্মীদের ডেলি রেটের যে এফেক্টটা 2008 থেকে 19 পেতে পারতেন, তারা পেলেন না। হ্যাঁ, আপনাদের কি অক্ষমতা এখানেই যে আপনারা পয়সা খরচা করে সিংভি সিব্বালদের মতো আইনজীবী লড়ানো, বা সরকারি কর্মচারীদের মতো দিল্লিতে গিয়ে দাঁতে দাঁত চেপে ডিএ মামলা লড়ার ক্ষমতা আপনাদের নেই বলে সেই একদমই জন্যই আপনারা সেটাই প্রতারিত বলতে হলেন? পারে, হ্যাঁ সেটাই বলতে পারেন যে আমাদের সেই ক্ষমতাটা নেই, তাই গভর্নমেন্টও চাইছে যে আমাদেরকে এটার দিক থেকে বঞ্চিত রাখা। আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি দাদা, আপনার সঙ্গে খুল্লা আলোচনা হচ্ছে বলে বলছি। আমি বিশ্বাস করি এই মহিলা নবান্নে যিনি বসে আছেন, তিনি কিন্তু সরকারি কর্মচারীদের আদতে শেষ পর্যন্ত সমস্ত পাওনাগন্ডা হিসেব মিটিয়ে দেবেন না। কেন দেবেন না আমি আপনাকে বলছি। যিনি 3 তারিখ ও 3রা মার্চও মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে, যেটা এখনো পর্যন্ত উইথড্রন হয়নি। যিনি 9 তারিখে রিভিউ পিটিশন জমা দিয়েছেন, যেটা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে উইথড্রন হয়নি। হঠাৎ কি এমন হলো 13 তারিখে ফিনান্স ডিপার্টমেন্টে সেই রিপোর্টটা বার করে বলা হচ্ছে আমরা উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স যে আমরা সবাইকে দিয়ে মিটিয়ে দিচ্ছি। ভালো করে বুঝুন বিষয়টা, টেকনিক্যাল হুম। পার্টটা আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি। একদম। 3 তারিখ 3রা মার্চ মডিফিকেশন অ্যাপ্লিকেশন, 9 তারিখ রিভিউ পিটিশন যে আমরা এই রায়টা মানতে চাইছি না, এটাকে রিভিউ করাও। আবার 13 তারিখ গিয়ে টাক করে এটা দিয়ে দেওয়া। এবার এই 13 তারিখে দেওয়ার মধ্যে লুকিয়ে রয়েছে যে অঙ্কটা, সেটা হচ্ছে যে আলটিমেটলি নির্বাচনটাকে ক্রস করে দেওয়া। যদি এই সরকার চাইতো তাহলে 3 তারিখ 9 তারিখে অ্যাপ্লিকেশনটা করতো না। হুম হুম 3 তারিখ 9 তারিখের অ্যাপ্লিকেশন কিন্তু এখনো উইথড্রন হয়নি। অথচ ফিনান্স এর রিপোর্ট বেরোচ্ছে 13 তারিখ। এবং আরো একটা চালাকি দেখুন, আমি আপনার সঙ্গে আলোচনা হচ্ছে বলে আমি এই আলোচনাগুলো প্রকাশ্যে আনছি। আপনি দেখুন 13 তারিখে ফিনান্স ডিপার্টমেন্টের এটা রিপোর্টটা আপলোডেড হলো। হুম 16 তারিখ 15 তারিখ নির্বাচন ঘোষণা হলো। 15 তারিখে নির্বাচন ঘোষণার 45 মিনিট আগে ডিএ সংক্রান্ত এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী নোটিশ করলেন। আর হুম 16 তারিখ রাত্রিবেলা আমরা দেখতে পেলাম 13 তারিখের নোটিফিকেশন, অর্থাৎ 13, 14, 15 কোথায় ছিল ফিনান্স কমিশনের এটা রিপোর্ট। অর্থাৎ এটাকে প্রাইভেট স্ট্যাটাস করে রেখে দেওয়া হয়েছিল যাতে মানুষ না দেখতে পারে। এই যে হুম চালাকিগুলো, এই চালাকিগুলো সরকারি কর্মচারীরা অনেকে বুঝতে পারছেন না, অনেকে ঠকানো হচ্ছে, এবং আপনাদের তো কন্ট্রাকচুয়াল কর্মীদের ডিরেক্ট ঠকানো হচ্ছে। হুম। এবং আমি 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 আরেকটু বলি, আমাদের মতন এই নিম্ন শ্রেণী যারা কন্ট্রাকচুয়াল, এই হ্যাঁ, সরকারি আমলেই আমরা রিক্রুটমেন্ট ম্যাক্সিমামটাই, হ্যাঁ, হ্যাঁ, তো এদের অনেকটাই চাকরির দুর্বলতার জন্য অনেকেই প্রকাশ্যে, যেমন আমি আমার যন্ত্রণাটার কথা বললাম, অনেকেই সাহস করে কোথাও প্রকাশ্যে তুলে ধরতে পারে না। সে ঠিক, আপনাদের মতন মিডিয়ার সামনে হোক বা যে পেপার মিডিয়া হোক, হ্যাঁ, তুলে ধরতে পারে না এই ভয়টার জন্য অ্যাকচুয়ালি। এবং তো এই ভয়টা আমার আবেদন যেটা আপনার মাধ্যমে বা আগামী আপনি যাতে উচ্চতর কোনো প্রতিষ্ঠানের কাছে বা উচ্চতর সংশ্লিষ্ট সরকারি ফিনান্স দপ্তর হোক বা সরকারের কাছে হোক, এটা যদি তুলে দেখুন ধরেন আমি, দেখুন আমি তো বারবার প্রকাশ্যে সোচ্চার হয়েছি। আপনি দেখেছেন যে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়ে আমি বারবার সোচ্চার হয়েছি, যেমন ভাবে মানে বিভিন্ন চাকরি প্রার্থীদের নিয়ে সোচ্চার হয়েছি বিভিন্ন সময়। আমার সোচ্চার হওয়াতে তো রাজ্য সরকার কিছু হয়ে যাবে না, কিন্তু রাজ্য সরকারের এই বদমাইশির জন্য আলটিমেটলি আমি বলছি এর জন্য কত বৃহত্তর সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, আপনার কণ্ঠস্বর তার একটা প্রমাণ। এটা নিয়ে আমরা এতদিন কেউ আলোচনা করিনি, আমিও আলোচনা করিনি, কারণ আমার একদম। জানা ছিল না। যে আপনাকে অনেক ধন্যবাদ যে অন্তত আপনি অবহিত করছেন, কন্ট্রাকচুয়াল কর্মীরা সবাই শুনুন। আমি যেমন বারবার একটা প্রসেসে বিশ্বাস করি যে ঠিক আছে, সরকারি যারা চাকরি করছেন, সরকারি কর্মচারী এই মুহূর্তে দাঁড়িয়ে তারা মাইনে ড্র করছেন, কিন্তু দীর্ঘদিন ধরে যারা রিটায়ার্ড হয়ে আছেন, সেই অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএটা মেটানো যেত না? এই সিব্বাল আর সিংভিদের পেছনে কোটি কোটি টাকা, স্যাম দিওয়ানের পেছনে কোটি কোটি টাকা খরচা না করে। নিশ্চয়ই। আমি এই প্রশ্নটা বারবার করি যে এই কয়েকশো কোটি টাকার লিগাল প্রসেসে বাঁচানো যেত। আমি আরেকটা খবর আপনাকে দিয়ে, কথাগুলো আলোচনা হওয়া দরকার, মানুষের জানা দরকার। আপনার সঙ্গে যে আমার কথোপকথনটা হচ্ছে সেটা আমি বাংলার মানুষকে শোনাবো। আমি বলছি যে আমি একটা রিপোর্ট পেয়েছিলাম যে ডিসেম্বর মাসের 30 তারিখ 2025 4 কোটি টাকা মেটানো হয়েছে আইনজীবীদের, শুধুমাত্র ডিএ মামলার ব্যাপারে। আচ্ছা, এই টাকাটা ইজিলি কন্ট্রাকচুয়াল কর্মীদের পেমেন্ট করা যেতে পারতো, আউট অফ দ্য ওয়ে গিয়ে একদম নয়, প্রসেসের মধ্যে থেকে। আপনি বলছেন আমি সে নিয়ে কথা বলছি, কিন্তু আপনাদের নিয়ে কথা বলা মেন স্ট্রিম মিডিয়া কেন কথা বলে না?
আর আপনার এই পয়েন্টটা যথার্থ যে অনেকের চাকরির দুর্বলতা আছে বলে কন্ট্রাকচুয়াল কর্মীরা কথা বলতে পারছেন না। আমি বলছি কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে ছেলে খেলা হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন চালাচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা, স্কুলগুলো চালাচ্ছেন প্যারা টিচাররা, স্বাস্থ্য ব্যবস্থাটা চালাচ্ছেন আশা কর্মীরা, শিক্ষা ব্যবস্থাটা চালাচ্ছেন আইসিডিএস কর্মীরা, আর রাজ্য সরকারের অফিসগুলো চালাচ্ছেন কন্ট্রাকচুয়াল কর্মীরা। এন্টায়ার রাজ্য সরকারের অফিসগুলো 1/3 1/4 স্টাফ নিয়ে। এই বাস্তবতাটা অস্বীকার করবো কি করে? এই বাস্তবতা নিয়ে কোনোদিন আনন্দবাজার পত্রিকায় এডিটোরিয়াল বা পোস্ট এডিটোরিয়াল লিখবে না। কেন লিখবে না? তাদের স্বার্থ আছে, তাদের মাসের শেষে বিজ্ঞাপনের বিলটা আনন্দবাজার গোষ্ঠী ঠিকঠাক মতো যাতে নবান্ন থেকে পান এবং তারা পানও, যার জন্য তারা কথা বলবেন না। তাহলে আপনাদের হয়ে কথাটা কে বলবেন? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি না বলে। অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ সময় আমাকে দিলেন এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাকে তুলে ধরলেন। এটা বাংলার সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের শোনা দরকার। আমি যেমন ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা কেউ তাদের হকের অধিকার পাবেন না, কেউ পাবেন না। এই সরকার যদি ভবিষ্যতেও কন্টিনিউ করে, মিলিয়ে দেবেন, আমি লিখে দিতে পারেন, আমি গ্যারেন্টি দিতে পারি, কেউ পাবেন না। যে মানুষ 3 তারিখ 9 তারিখ বিরোধিতা করছেন, 13 তারিখ ফিনান্সের রিপোর্ট ভাওতাবাজি করে দিচ্ছেন, তারপর আবার 2 বছর ধরে লক্ষ্মী আদায় করছেন। 2 বছরে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেবো, কিন্তু 2 বছর আপনি হাত দিতে পারবেন না। কেন আমার টাকা আমি হাত দিতে পারবো না কেন? একটু ভালো করে ভেবে দেখুন। আমার টাকা, আমার 2008 থেকে 19-এর টাকা। তার মানে ওখানে যে প্রতারণার কৌশলটা লুকিয়ে আছে সেটা হচ্ছে পিএফ এর মধ্যে টাকা দেবো কিন্তু তুলতে পারবে না। সে পিএফটা তো রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকার কথা নয়। তাহলে তার মানে তারা ওই টাকাটা নিয়ে ছেলেখেলা করবেন। সে টাকা দেবেন কিনা আপনি জানতে পারবেন না জেনারেল প্রভিডেন্ট ফান্ডের মধ্যে। তা নাহলে কেউ 2 বছর ধরে জিপিএফ লক কি যায় করে কেউ? আপনি ডিএ সংক্রান্ত ব্যাপারে তুললেন বলে আপনাকেও বলছি, যদি এটার সঙ্গে আপনারা ডাইরেক্টলি রিলেটেড নন, কিন্তু সরকারি কর্মচারীদের পিএফ এর মধ্যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি গ্রেডের যেসব সরকারি কর্মচারী আছে তাদের সমস্ত টাকাটাকে ব্লক করে দিয়ে, আটকে দিয়ে, এবং আদৌ পিএফ এর মধ্যে টাকা ঢুকবে না, আদৌ পিএফ এর মধ্যে টাকা সরকার জমা দেবে না, অথবা পিএফ এর মধ্যে টাকা দিয়ে সে টাকা আবার ম্যানিপুলেশন হবে। এই যে নানান স্তরীয় এই 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 যে মানে চালাকি এবং চতুরতা, এবং ওই রাজ্য সরকারের ওই নবান্নে বসে থাকা কিছু অবসরপ্রাপ্ত আমলা যাদের পেছনে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা রাজ্য সরকার ব্যয় করে এই বদমাইশির বুদ্ধিগুলোকে দিয়ে সরকারকে প্রোটেক্ট করার জন্য। ভাই সাবধানে থাকবেন। আর কি বলবো, আপনার পরিচয় শেষে আপনাকে আমি এটাই কথা বলতে চাই যে আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাই দিতে চাই, যদি সরকার কোনোভাবে ওভারলুক করে যায় মিস্টেকলি, তো এই বার্তাই দিতে চাই যে আমাদের মতন যারা ডেলি ওয়েজেসে বেতন পায়, ডেলি ওয়েজেসে টাকা পায়, তাদের একটাই ভরসা যে সরকার যখন ডেয়ারনেস অ্যালাউন্স ঘোষণা করে তখন তাদের একটা পার ডে হিসাবে টাকা বাড়ে। আর এদের আমাদের তাদের কিচ্ছু পিএফ নেই, একটা ইএসআই নেই, মেডিক্লেম নেই, ইনক্রিমেন্ট নেই, কিচ্ছু নেই। আমাদের একটাই ভরসা ডিএ। সুতরাং সরকারের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই, তেনারা সরকার যেন যদি এটাকে ওভারলুক করে যায় কোনো দাদা, কারণে। আপনাকে একটা কথা বলি, আপনার সঙ্গে বক্তব্য মানে আলোচনাটা দীর্ঘায়িত হচ্ছে, এটা বাংলার মানুষ শুনবেন। যে মামলা যে সরকার 2016 সাল থেকে 2026 পর্যন্ত প্রায় 11 বছর একটা ডিএ মামলা, 2017 থেকে বলা যেতে পারে 10 বছর ধরে যে মামলা আটকানোর চেষ্টা করছেন কর্মচারীদের ডিএ দেবো না বলে, আপনার কি বিশ্বাস হয় কন্ট্রাকচুয়াল কর্মীদের প্রতি তিনি সদয় হবেন, বা কন্ট্রাকচুয়াল কর্মীদের ব্যাপারটা ফিনান্স ডিপার্টমেন্ট বা এই পরামর্শদাতারা কেউ জানেন না? আপনার কি বিশ্বাস হয় তারা তো জানেন? দিচ্ছেন না, সরকারি কর্মচারীদের দিচ্ছেন, আপনার কন্ট্রাকচুয়াল কর্মীদের দেবেন কেন? কেন আপনাদের হয়ে ভয়েস রেজ করা তো নেই। বরঞ্চ আমি বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নজরে এনে কোনো লাভ নেই। এটা বরঞ্চ যারা ফ্রন্টে থেকে এই আন্দোলনগুলো লড়ছেন, আমি সরকারি মানে কথা দিচ্ছি আপনাকে যে আমি সংগ্রামী যৌথ মঞ্চ কর্মচারী ফেডারেশন, আমি বিভিন্ন সরকারি কর্মচারী ফেডারেশন, আমি তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলবো যাতে কন্ট্রাকচুয়াল কর্মীদের মানে অন্তত যেটা 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 পাওনা ডেলি রেটের উপর যে এফেক্টটা পাওয়ার কথা, সেটা নিয়ে যেন তারা মুখ খোলেন এবং আন্দোলনে নামেন। প্রয়োজন হলে আইনি ভাবে এইটাকে সুপ্রিম কোর্টের এর মধ্যেও পর্যালোচনার মধ্যেও যাতে তারা আনেন। আমি সেই চেষ্টাটা আজ থেকে আপনার কাছে যখন ফোন রাখছি, আমি এই ফোনটা রাখার পর থেকেই করব। আপনার বক্তব্যটা সমস্ত সরকারি কর্মচারী আন্দোলনের যারা নেতা
তাদের কাছে পাঠাবো। এবং আপনার সঙ্গে কথা বলতে বলতেই বলছি, সরকারের বিভিন্ন স্তরে যে অসীম বঞ্চনা হচ্ছে বিভিন্ন স্তরে, তারা দয়া করে আমাদের একটি নির্দিষ্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন। এবং অবশ্যই মানে আহ, এই সংক্ষেপে আপনাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেইটা একটু লিখে পাঠাবেন। আর শুধু লেখার আগে যে নাম্বারটা আমি আপনার মারফতে দিচ্ছি, 9830426078, 9830426078, এখানে সরকার বলে লিখে, সরকার SARKR বলে লিখে পাঠান, আমাদের জানান, যাতে আমরা ভয়েসটা রেজ করতে পারি। সঙ্গে থাকবেন ভাই, ভালো থাকবেন, লড়াই জারি ধন্যবাদ। থাকুক। আপনাদের হয়ে কথা ভবিষ্যতে আবারও বলবো, কথা দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।